বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। মনে হচ্ছে আবার নতুন করে ঠান্ডা পড়ছে। কিছুদিন যাবৎ কিন্তু ভালোই গরম পড়েছিল, ইদানিং কিন্তু ফ্যানও চালাতে হয়েছিল। তবে আবার দুদিন ধরে এত ঠান্ডা পড়ছে না, আবার সেই চাদর গায়ে দিতে হচ্ছে জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠে ভালোই ঠান্ডা পড়ছে সকালে বিকালের দিকে, তবে দুপুরে একটু কম। জানি না হঠাৎ করে আবার কেন ঠান্ডা হলো। আর এই রকম আবহাওয়াতেই কিন্তু সবার হচ্ছে শরীর খারাপ হবে। আর হয়েও গেছে জানো তো। যার কাছেই ফোন করছি, যার কাছেই শুনছি, সবাই বলছে শরীর খারাপ, নয় ঠান্ডা নয় জ্বর, কিছুর একটা লেগেই রয়েছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম রোজকার মতোই। আজকেও একটু সকালেই উঠেছিলাম। সকালে না উঠলে না কাজ করে এগোতে পারি না, সেই জন্য সকালে উঠে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর আমি কিন্তু বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি। তারপরে এ ঘরে এসেছি। এই ঘরে এসে বিছনাটাকে সুন্দর করে আগে গুছিয়ে নিলাম। তারপরে এই যে বালিশগুলো না আলমারিতে তুলে রাখছি। এই যে দাদারা এসেছিলো, বালিশ বের করেছিলাম, সেগুলোই আবার সুন্দর করে এই আলমারিটার মধ্যে আমি এই যে দেখো গুছিয়ে রাখছি। আর এই আলমারিটার মধ্যে আমার কিন্তু জামা কাপড় কিছুই নেই, সমস্ত এই বাড়তি জিনিসগুলোই আছে, কাঁথা, বালিশ, তারপরে থালা বাসন, এই সমস্ত আর কি। একদিন ভাবছি এই আলমারিটা সুন্দর করে গোছাতে হবে। এই আলমারিটা না অত ভালো গোছানো নেই, একটু এলোমেলোই আছে। যেহেতু এখানটায় স্পেস অনেকটা ছোট, এখানে ঢুকে না গোছাতে একটু অসুবিধাই হয়ে যায়। তবে ইচ্ছা আছে একদিন আলমারিটাকে সুন্দর করে গোছাবো। আর কিছু পুরনো জিনিস রয়ে গেছে জানো তো, যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, ব্যবহার করি না, সেই সমস্তগুলো ফেলে দিতে হবে। সেগুলো একদম আলমারিটা জাম হয়ে রয়েছে। আর এই আলমারিটা তো অনেক পুরনো, আমার বিয়েরও অনেক আগের আলমারি এটা, সেই জন্য কিছু পুরনো জিনিস এর মধ্যে রয়ে গেছে। তবে আমি একবার এটা পরিষ্কার করেছি বিয়ের পরে, কিন্তু আবার অনেক কিছু রয়ে গেছে, সেগুলো একটু ভাবছি ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো আলমারিটাকে। কালকের এই যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই মেলে দিচ্ছি। তবে এখন রোদের যা তাপ, তাতে কিন্তু একদিনেই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। তবে কি বলো তো, আমার জামা কাপড়গুলো সেই কাচতে কাচতে অবেলা হয়ে যাচ্ছে। কেন কি স্নান করছি তো, স্নানের সময় কাচছি তো সেই জন্য। আর আগে তো সকালবেলা কেচে দিতাম, সকালে কাচলে কি হয় জামা কাপড়গুলো শুকিয়ে যায়। কিন্তু এখন আমি তো সকালে স্নান করি না, দুপুরের দিকে স্নান করি। সকালে স্নান এখনও শুরু করিনি, সেই কারণের জন্যই জামা কাপড়গুলো শুকাচ্ছে না। আর এখন যদি সকালে স্নান করি এই ওয়েদারে, আমার না ঠান্ডা লেগে যাবে জানো তো। সেই কারণেই ভাবছি আর কিছুদিন যাক, তারপরেই সকালে স্নান করব। গরমটা একটু ভালো করে পড়ুক তারপরে। আর এই যে ভিজে জামা কাপড়গুলো ওইদিকে নেড়ে দিয়ে এলাম। আর বাকি যে নাইটিগুলো আমার শুকিয়ে গেছিলো, সেগুলো যে ভাঁজ করে আলনায় সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর আমি যেগুলো বাড়িতে যেসব নাইটিগুলো পরি, সেগুলো আমি কিন্তু এই আলনাটাই ভাঁজ করে রাখি। আর এখন আমি বসেছি সকালবেলা একটু লেবু জল খাওয়ার জন্য। আর মা মেয়ে কেউই এখনও ঘুম থেকে ওঠেনি, তাই এখানে বসে বসে আমি না একটু লেবু জল খেয়ে নিচ্ছি। এখন যেহেতু একটু সকাল সকালে ঘুম থেকে উঠছি, সেহেতু আমার কাজকর্মগুলোই সকালে হয়ে যাচ্ছে। তার জন্য ওরা কিন্তু ওঠার আগেই আমার সমস্ত কিছু হয়ে গেছে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি। এখন সকাল সকালে ভাবছি ভাতটা খেয়ে নেব, তাহলে কী হয় বলো তো, ওদিকের কাজকর্মগুলো আমি তাড়াতাড়ি করে নিতে পারি। তাই ভাতটা বসিয়ে দিলাম। এখন কিন্তু মা মাম্মাম দুজনেই উঠে পড়েছে, ওরা এখন বাইরে ব্রাশ করছে। আর সেই সুযোগে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতটা বসিয়ে দিয়ে এই যে চলে এসেছি ভাতের যে চাল ধোয়া যে জলটা থাকে সেটা গাছে দিতে। এটা কিন্তু গাছের জন্য খুবই উপকার। আর এখন না বোধহয় রোজই আমাকে এই জলটা দিতে হবে, এটা আর ফেলা যাবে না। কেন কি এখন একবেলা না দুবেলা করে আমাকে গাছে জল দিতে হচ্ছে, এত পরিমাণে জল লাগছে গাছে জানো। তাই এখন ভাবছি যে জলটা রয়েছে, চাল ধোয়া জলটা আমি রোজ পাচ্ছি, সেটা আর ফেলবো না, রোজই গাছের গোড়ায় দিয়ে দেব। আর ওদিকে মাম্মামের জন্য আর মায়ের জন্য সমস্ত কিছু রেডি করে এসেছি। ওই যে লেবু জল বলো, তারপরে মাকে সকাল সকালে যা খেতে দিই সেগুলো আর কি, আর মাম্মামের জন্য। তারপরে কিন্তু আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি। আর এখন হচ্ছে আমার এই যে এই টাইমটুকু একটুখানি রেস্ট নেওয়ার। তবে সেটা আমি এখন আর রেস্ট নিই না, সেটা আমি আমার ঘরের পেছনে লাগিয়ে দিই। ঘরটাকে আজকে একটু এই যে মোছামুছি করব, বেড কাভারটা চেঞ্জ করব।
তবে এই যে বেড কভার চেঞ্জ করার কাজটা তো আর রোজ থাকে না, সেই জন্য এই টাইমটা একটু আমি বসে থাকি আর কি। তবে আজকে আর বসিনি জানো, আজকে এই যে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি, আর প্রচুর নোংরা হয়েছিল। আর এখন যেহেতু মা আর মেয়ে সবসময় বিছনাতেই থাকে, সেহেতু কিন্তু আমার বেড কভারটা বেশি নোংরা হয় এখন। তো যাই হোক, দেখো আমি না বেড কভার যেদিন তুলি সেদিনই কিন্তু খাটটা এরকম করে মুছে নিই, তাহলে কি হয়, এই যে নোংরাটা কম থাকে আর কি। রোজ মোছা হয় না, তবে মাঝে মাঝে এরকম মুছে নিলে দেখো খাটের এগুলোতে নোংরা কিন্তু জমতে পারে না আর কি। তো দেখো আমি খাটটাকে সুন্দর করে মুছে এখন এই যে বেড কভারটা পেতে দেবো। আমার খাটে না নতুন নতুন বেড কভার পাততে খুব ভালো লাগে, তবে অনেক দিন যাবৎ বেড কভার কেনা হচ্ছে না। সেই যে আগে যে বেড কভারগুলো পুরনো সেগুলোই পাচ্ছি। তবে ইচ্ছা আছে সামনে একটা বেড কভার কেনার, তো দেখি কি হয়। আর একটা কথা জানো তো কি, তোমাদের জন্য না একটা সুখবর আছে। কি সুখবর সেটা তোমরা বলতে পারবে? দেখি তোমরা বলতে পারো কি না। তবে ভীষণ ভালো একটা সুখবর আছে আমার জন্য, তোমাদের জন্য। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা বুঝতে পেরেছো কি না আমি তোমাদের কি সুখবর দিতে চলেছি। দেবযানী, তুমি কমেন্টস করেছো আমরা কয় ভাই বোন আর আমার দাদা কি করে। দুটো কোশ্চেন তুমি আজকে আমাকে করেছো। প্রথম কোশ্চেনটার উত্তর আমি দিচ্ছি, আমরা হচ্ছে 2 ভাই 1 বোন। দু দাদা বড় আর আমি হচ্ছে ছোট, আমরা 3 ভাই বোন। আর দাদা কি করে, দাদা আগে কলকাতায় থাকতো, মানে ও বিয়ের পরে বৌদিকে নিয়ে কলকাতায় থাকতো। তো সেখানে ও একটা কাজ করতো, একটা কোম্পানিতে আর কি কাজ করতো। তো ও এখন তোমরা ভালো করেই জানো নতুন বাড়ি করেছে এখানটাতে, এখানে চলে এসেছে। তো এখানে এসে আপাতত ও এখন কিছু করছে না। এই যে বাবার শরীর খারাপ হলো, তারপরে এই সমস্ত দিক দিয়ে ও এখনও কাজ শুরু করেনি। তবে আমাদের যেখানে বাড়ি সেখানে একটা দোকানের পজিশনে আমাদের বাড়ি, তো ওইখানেই দোকান করার ইচ্ছা আছে দাদার। তো বাবা চলে যাওয়াতে একটু লেট হয়ে যাচ্ছে সমস্ত কিছুতে। বাবা থাকলে এতদিনে দোকানটা হয়ে যেত। আপাতত কিছুই করছে না, আর জোরদার বিজনেস আছে। তো এইভাবেই চলছে আর কি, অসুবিধা নেই। তো দোকানটা হয়ে গেলে ও এখানটায় ভালো করে একটা দোকান দিয়ে ওইখানেই বসবে, এই আর কি। ওই যে একটা কথাই আছে না, আমরা যেটা চাই কখনোই সেটা হয় না, আর আমরা যেটা চাই না সেটাই হয়ে থাকে। আমরা তো কখনোই ভাবতে পারিনি যে বাবা এরকম বেড়াতে এসে বাবা চলে যাবে। হ্যাঁ, বেড়াতে তো অবশ্যই নিজের বাড়িতে এসেছে ঠিক আছে, কিন্তু এটা তো বাবা বেড়াতেই এসেছিল। আমাদের তো গ্রামে একটা বাড়ি রয়েছেই, তো সেখান থেকে বাবা শুধু এখানে বেড়াতেই এসেছিল। তো বেড়াতে এসেই তো অসুস্থ হয়ে পড়লো, বলো, তোমরা তো সবটাই জানো। তো দেখতে এসে বাড়িঘর দেখতে এসেই বাবা অসুস্থ হয়ে পড়লো, আর বাবার ওই বাড়িতে যাওয়া হলো না। এটা যে কতটা আমাদের দুঃখদায়ক ঘটনা সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বাবা হঠাৎ করে এভাবে চলে যাবে আমরা কেউ ধারণাই করতে পারিনি গো। সেই জন্য আমাদের সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে, কোনো কিছুই গোছানো হচ্ছে না। সবে বাড়িটা করেছে, একদমই নতুন, কেবল বাড়িটা করেছে, তার মধ্যে বাবা আমাদের জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেল। তারপরে সমস্তটা থমকে গেছে জানো তো। তো কি করব, অনেকটা কষ্ট বুকের মধ্যে চাপা রেখে দিয়েছি। বলতেও পারি না, কাকে বলবো বলো, বলার তো জায়গা নেই। তবে তোমাদের কাছে একটু একটু বলি, তবে কতই বলবো বলো। দুঃখের কথা কেউ বেশি শুনতে ভালোবাসে না জানো, আনন্দের কথাই সবাই শুনতে বেশি ভালোবাসে। তাই দুঃখটাকে চাপা রেখে আনন্দটাই তোমাদের কাছে প্রকাশ করি। আর এইদিকে জানো তো, ওই কাচের উপরে মাম্মাম যে কি করে কি বলবো, কি দিয়ে দাগিয়েছে কি জানি, সাদা সাদা হয়ে গেছে, বোধহয় চক দিয়ে দাগিয়েছে জানো। তো সেগুলোই ডোলে ডোলে ভালো করে পরিষ্কার করলাম। আর এইখানে ওর যত দুষ্টুমি, এত দুষ্টু হয়েছে না কি বলবো জানো না। সত্যি কথা, মাঝে মাঝে তো আমি একদম রেগেও যাই, এত দুষ্টুমি করে। একা একা তো সামলাতে সামলাতে আমি সত্যি ভীষণ কি বলবো, ক্লান্ত হয়ে পড়ি আর কি। পুরো সংসারটাকে সামলে তারপরে একটা বাচ্চা সামলানো যে কতটা কষ্টকর, সেটা যারা একা হাতে বাচ্চা সামলাও তারাই জানতে পারো। তার মধ্যে আবার তোমরা তো দেখতেও পাও আমি ঘর বাড়ি কত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখি। এইভাবে পরিপাটি করে সংসারটাকে গুছিয়ে রাখতেও কিন্তু অনেকটা খাটুনি হয়ে যায়। মাঝে মাঝে তো আমি ক্লান্ত হয়ে পড়ি, অসুস্থ হয়ে পড়ি, তবুও ছাড়ি না, তবুও সেই গোছানো গাছানো আমার রয়েছেই। এত বকা খাই হাজব্যান্ডের কাছে যে তোমার কি দরকার এরকমভাবে গুছিয়ে রাখার, একটু এলোমেলো থাকলে কি হয়, কিন্তু আমার তো ভালো লাগে না গো। অসুস্থ শরীর থাকলেও তবুও আমি গুছিয়ে রাখি। আর তারপরে দেখো স্নান করে এসেছি, আর স্নান করার আগেই কিন্তু আমি সমস্ত সবজি কেটে রেখে গেছিলাম।
এই যে পালং শাক দিয়ে আর ওইদিকে আলু আছে, এটা দিয়ে একটা মাছের ঝোল করব। আর এই দেখো আলুটা, আর এইদিকে একটু ভাজা করব, তাই বিনস কেটেছি, বিনস কুচিয়ে নিয়েছি। আর হচ্ছে বিট আর বিনস দিয়ে এটা ভাজা করব। আর এই পালং শাকটা জানো তো বাড়ির পালং শাক, দাদা নিয়ে এসেছিল। দাদা বাড়িতে অনেক পালং শাক লাগিয়েছে, আর এগুলো একদমই কচি, নতুন লাগিয়েছে। আগে যেগুলো লাগিয়েছিল সেগুলো খাওয়া হয়ে গেছিলো, তারপরও আবার নতুন লাগিয়েছে। তো সেগুলোর থেকে আবার কচি কচি পালং শাক আমার জন্য কিছু তুলে নিয়ে এসেছে। আর করব হচ্ছে একটা লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো চলো কি করে সমস্ত রান্না বান্না করছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এদিকে কিন্তু আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু চটজলদি এইভাবেই রান্না করি, না হলে তো অনেক দেরি হয়ে যাবে রান্না করার জন্য। দেখো দুদিকে বসিয়ে দিয়েছি, আর ভাতটা আগে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে কিন্তু দুটো তরকারি আমার এখানে হয়ে যাবে, আর ভাজাও হয়ে যাবে। আর ওদিকে বসিয়েছি লাউয়ের তরকারি। অনেকেই আমার রান্নাবান্না দেখতে ভালোবাসো, মানে এক একজন কিন্তু এক একটা জিনিস দেখতে ভালোবাসো। কেউ আমার ঘর গোছানো দেখতে ভালোবাসো, কেউ আমার রান্নাবান্না দেখতে ভালোবাসো, কেউ আমার কাজকর্ম দেখতে ভালোবাসো, কেউ আবার মাম্মামকে ভালোবাসো। তোমরা একটু জানিও তো কি কোনটা দেখতে বেশি ভালোবাসো, তাহলে আমার ভালো লাগবে। তোমরা একটু জানিও, ঠিক আছে? আর এই দেখো আবার আমি চেঞ্জ করে দিয়েছি, এদিকে একটা কড়াই দিয়েছি, এদিকটা একটি কড়াই দিয়েছি। আমার না ওভেনটার এত খারাপ অবস্থা, কি বলবো জানো তো, মানে সেই তাপই উঠছে না। আর একদিন তো তোমাদের দেখালাম হাঁসের মাংসটা আমরা বাইরে রান্না করলাম ইট পেতে, তবুও মানে জালই উঠছিল না। দাদা বলছিল এটা রান্না করতে সারা দিন লেগে যাবে, সেই কারণেই। গ্যাসের কি হয়েছে ভগবান জানে, গ্যাসটা একটু সার্ভিসিং করতে হবে, সেটাই করা হয়ে উঠছে না। আর এদিকে এই দেখো পালং শাকের তরকারিটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তো পালং শাকের তরকারি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আজকে দুটো তরকারি এত টেস্টি হয়েছিল, সত্যি ভীষণ ভালো হয়েছিল আজকে তরকারি দুটো, জানো তো। তোমরা যদি আসতে না খুব ভালো হতো, বুঝতে পারতে কেমন টেস্ট হয়েছে। চলো এত খাটাখাটনি করে রান্না বান্না করলাম, আর তোমাদের দেখাবো না সেটা কখনোই হতে পারে না। এই দেখো আমার পুরো রান্না বান্না তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরেই খাওয়া দাওয়া করব। আর এই যে এখানে তো ভাত রয়েছে, ভাতটাও হয়ে গিয়েছে। আর এই দেখো তরকারি হয়ে গেছে। এইখানে যে ভাজাটা রেখেছি, পরে একটু তোমাদের দেখানোর পরে আমি কিন্তু একটু মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম, দেখো তাতে কিন্তু আরও ভালো লেগেছিল ভাজাটা। আর এই যে দেখো পালং শাকের তরকারি মাছ দিয়ে, কি সুন্দর না, খেতেও কিন্তু দারুণ। আর এই যে হচ্ছে লাউ আলু দিয়ে এই যে মাছের তরকারি, সব কটা তরকারি কিন্তু ভালো হয়েছিল, ভাজাটাও ভালো লেগেছিল। আজকে দুপুরে খাওয়াটা কিন্তু জমে গেছে। হাজব্যান্ড তো ভীষণ খুশি আজকে খেয়ে, সত্যি যেদিন রান্নাবান্না ভালো হয় না, হাজব্যান্ডও ভীষণ খুশি হয়ে যায় আর কি। এরপর আর কিন্তু আমি ভিডিও শ্যুট করিনি, তারপরে তেমন কোনো কাজকর্ম করিই না। খাওয়া দাওয়ার করে জামা কাপড় কটা তোলা থাকে, ঘর ঝাড় দিয়ে সন্ধ্যা দেওয়া, এই তো কাজ থাকে বিকালের। আর তারপর সেগুলো আর প্রতিদিন একই কাজ শেয়ার করা ভাল লাগে না। তো তারপরে এই দেখো এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো। তারপরে মাম্মাম আর ওর বাবা গেছিলো বাজারে, ওরা ফুচকা নিয়ে আসবে, আমি ভাবতে পারিনি। তো এই দেখো ফুচকা নিয়ে চলে এসেছে। তো এখন এই যে আমি ফুচকাগুলো একটু সাজিয়ে নেব। আর মাম্মাম না ফুচকা খেতে ভীষণই ভালোবাসে। আগে তো এমনি ফুচকা খেত, এখন তো আলু দিয়ে জল দিয়ে ফুচকা খাবে, মানে আমাদেরটা দেখে দেখে ফুচকা খাবে আর কি। তো এখন এই যে ফুচকাগুলো আমি সাজিয়ে নিচ্ছি, আর তোমাদেরকে দেখাবো মাম্মাম কেমন ঝাল দিয়ে ফুচকা খেতে শিখে গেছে, জানো তো। সত্যি এমনি যদি ভাতে ভাত খাওয়ানোর সময় তরকারি দিতে, মানে এমনি যদি একটু ঝাল হয় তাহলে আর খাবে না কিন্তু, মানে সেই ওকে তো ওর জন্যই তরকারিতে ঝাল কম দিতে হয়, বা সিদ্ধ একটা কিছু দিতে হয়, ভাজাভাজি করতে হয়। আর তবে দেখো খাওয়াটা একবার দেখো, দেখেছো ঝাল দিয়ে পুরো আলু মাখা দিয়ে, আর এই যে টক দিয়ে কীরকম খাচ্ছে। ওদিকে মা বসেছিল, মাকে আমি একটু দেখাচ্ছি, দেখো মা কীরকম ঝাল খাচ্ছে। আর ভাতে যদি একটু ঝাল হয় তাহলে সেই ভাত কিন্তু আর খাবে না। তো বাচ্চারা এরকমই হয় জানো তো। আর এই দেখো আমি উঠে পড়েছি, ওর হয়নি খাওয়াও খেয়েই যাচ্ছে। তো চলো আজকে ব্লগটা মাম্মামকে ফুচকা খাওয়া দিয়ে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।